এই আওয়ামী লীগ যেমন ইসকনের ঘাড়ে ভর করে এবং হিন্দুদের একটা অংশের উপর ভর করে তারা তাদের যে পরিকল্পনা বা নাশকতা ষড়যন্ত্র আমরা যাই বলি যেটা বাস্তবায়নের চেষ্টা করছে, একইভাবে আমার ধারণা বিজেপি বাংলাদেশে ইসকনের উপর ভর করে তাদের যে হিন্দুত্ববাদী রাজনীতি বা আরএসএস এর যে রাজনীতি সেটা এখানে ঢুকাতে চেয়েছে, এবং তারা খুব সম্ভবত কিছু লোকজন পিকও কালেক্টও করেছে ইসকনের নাম। এইখানে ইসকন একটু ধর্ম প্রচার করে, শান্তিবাদী, তারা ধর্মের শান্তির কথাগুলো বলে বেড়ায়। আর বাংলাদেশে আপনি দেখবেন উগ্রবাদী। বাংলাদেশে যেটা হয়েছে, আওয়ামী লীগ যেমন সংখ্যালঘুদের ব্যবহার করে মাঠ দখলের চেষ্টা করছে, এই যে তারেক যেটা বললো যে চিন্ময় কৃষ্ণ দাসের সমাবেশে এত মানুষ আসে কোত্থেকে। আমার ধারণা এই সমাবেশে যত মানুষ আসে তার অর্ধেকের বেশি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী। ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটা আপনি করলেন যে এটা নিয়ে আন্তর্জাতিক কোনো আহ, চাপের মুখে পড়তে পারে কিনা, আমার মনে হয় যে না, সেটা হবে না। কারণ ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের একটা বড় ব্র্যান্ডিং। একটা সময় ওই যে শেখ হাসিনা যে ডক্টর ইউনূসকে আহ, আহ, পানিতে, পদ্মা সেতু থেকে পানিতে ফেলে দিতে চেয়েছিলেন, বা ডক্টর ইউনূসের প্রতি শেখ হাসিনা বা আওয়ামী লীগের ক্ষোভের একটা কারণ হচ্ছে, এটা আমাদের স্বীকার করতে হবে, একটা সময় কিন্তু বাংলাদেশকে মানুষ চিনতো বহির্বিশ্বে। দেশের বাইরে যারা আমরা থাকি তাদেরকে আমাদেরকে বলতো যে প্রাকৃতিক দুর্যোগের দেশ, ক্ষুধা দারিদ্র্য বা মন্দার একটা দেশ। এবং আহ, তারা রাজনৈতিক ফিগার হিসেবে শেখ মুজিবকে চিনতেন, যেহেতু উনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকার জন্য। কিন্তু এখন কিন্তু বাংলাদেশকে আপনি ডক্টর ইউনূসের দেশ বলে চিনেন। আপনি যখন পশ্চিমের কোথাও যাবেন, বিশেষ করে একটু একাডেমিক ফিল্ডে বা গণমাধ্যমে যখন কথা বলতে যাবেন, সবাই কিন্তু শুরুতেই বলল যে ডক্টর ইউনূস দেশ থেকে আসছো কিনা। তো এইটা ধরেন আওয়ামী লীগ মেনে নিতে পারেনি। এই যে শেখ মুজিবকে যে গ্লোবাল কমিউনিটিতে যে ডক্টর ইউনূস রিপ্লেস করে ফেলেছেন, এবং বাংলাদেশকে যে ডক্টর ইউনূসের দেশ হিসাবে চিনে, ক্ষুদ্র ঋণের সমালোচনা আমিও করি। আমিও মনে করি না যে ক্ষুদ্র ঋণ দিয়ে পুরোপুরি দারিদ্র্য মুক্ত করা সম্ভব। এটা নিয়ে গ্লোবাল একাডেমিক জগতে নানা গবেষণা, পাল্টা গবেষণা আছে। কিন্তু পশ্চিমা বিশ্বে যেটা জানে বা ওদের কাছে যেটা যে ইনফরমেশনটা গিয়েছে, যে ডক্টর ইউনূস এই ক্ষুদ্র ঋণ দিয়ে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সহায়তা করেছেন। আর সবচেয়ে বেশি যেটা পশ্চিমারা গুরুত্ব দিয়ে বিবেচনা করে, উমেন এম্পাওয়ারমেন্ট। মানে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নানা ধরনের ক্ষুদ্র ব্যবসা করে নারীদের ক্ষমতায়ন হয়েছে, এবং ইনকাম জেনারেটিং প্রসেসে তারা যুক্ত হয়েছেন, যেই কারণে তাদের সোসাইটি বা পরিবারে ভয়েসটা আগের চাইতে বেড়েছে এবং তাদের ক্ষমতায়ন হয়েছে। তো সেই জায়গায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেই চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করলেই যে খুব বেশি প্রচার প্রপাগান্ডা করে সুবিধা পাওয়া যাবে তা না। যেটা হবে, আওয়ামী লীগের তো অনেক টাকা পয়সা ওরা লুট করে দেশ থেকে নিয়ে গিয়েছে, পাচার করেছে। সেই কিছু অর্থ তারা বিভিন্ন লবিং ফার্মকে দিবে। সেই লবিং ফার্মে এরা এখন হয়েছে কি, আপনি যদি কখনো কোনো কেস নিয়ে উকিলের কাছে যান, ফাঁসির আসামিকেও তো উকিল বলবে না যে তোমার ফাঁসি হয়ে যাবে। তাহলে তো উকিল নিয়োগ করা হবে না তাকে, তার তো পয়সা পাবে না। সে ফাঁসির হুম। আসামিকেও বলবে আইনের অমুক ধারায় তমুক ধারায় আমি তোমাকে বাঁচাই দিব, আসো। তা আপনি যখন কোনো লবিস্ট ফার্মের কাছে যাবেন, তারা তো বলবে যে অবশ্যই আমরা তোমার জন্য কাজ করব, রেজাল্ট এনে দিব। কিন্তু ফাইনালি আমি মনে করি না ডক্টর ইউনূসের বিপক্ষে এই চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করার কারণে তার বিরুদ্ধে পশ্চিমায় খুব একটা নেতিবাচক প্রচারণা করা যাবে। বা বাংলাদেশ সম্পর্কে এটা হ্যাঁ সম্ভব ছিল, আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে হয়তো বা এই প্রচারণাটা করে সুবিধা নিতে পারতো। কিন্তু আমরা অতীতেও দেখেছি বিএনপির আমলে এরকম প্রচারণা নিয়ে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে তার, এবং তারা সুবিধা প্রাপ্তও হয়েছে। কারণ যেহেতু বিএনপির ওই রকম ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নাই, বা বিএনপির যেহেতু বহির্বিশ্বে যোগাযোগ বা প্রপাগান্ডা সেল নাই, মেশিন নাই, এবং কোনো কোনো সময় তারা এটার গুরুত্ব ঠিকমতো অনুধাবন করেন না, যেই কারণে বিএনপির বিরুদ্ধে যেভাবে প্রচারণা বা প্রপাগান্ডা চালানো যায় সেইটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে করতে পারবে না। তো আমি মনে করি না। ফরহাদ মোজার সাহেব উনি বলেছেন, উনি চিন্তক মানুষ। উনি তো কিছুদিন আগে দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে গিয়ে দেখা সাক্ষাৎ করে কোলাকুলিও করে এসেছেন। এবং উনি তার মুক্তি দাবি করেছেন। মুক্তি দাবি উনি করতেই পারেন, এটা যে কেউই মুক্তি দাবি করতে পারে তার, এটা খারাপ কিছু না বা অসম্ভব কিছু না। কিন্তু আমার মনে হয় না যে উনাকে আটক করার কারণে বাংলাদেশে খুব একটা
বাজে পরিস্থিতিতে পড়তে হবে। হ্যাঁ, বাজে পরিস্থিতি আসতে পারে আমাদের প্রতিবেশীর কাছ থেকে, কারণ তারা হুম। যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ ঘেরাও করবে, তারপরে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারতে কিন্তু প্রচুর মুসলিম নেতাদের আটক করা হয়, বাংলাদেশের পক্ষ থেকে কখনো বিবৃতি দেওয়া হয় না। ওইখানে যারা ধর্মীয় নেতা আছেন মুসলমানদের, বা ইমাম বা আলেম বা রাজনৈতিক নেতা আছেন, তাদেরকে যখন ইন্ডিয়ায় কোনো কারণে আটক করা হয়, সেটা তাদের ইন্টারনাল বিষয়, এটা নিয়ে বাংলাদেশে মাথা ব্যথাও নেই, বাংলাদেশ এটা নিয়ে কখনো কথাও বলে না। কিন্তু চিন্ময় সাহেবকে আটক করার পরে ভারত যেভাবে খুব দ্রুত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া দেখালো, এটা আমার কাছে খুব অনভিপ্রেত মনে হয়েছে। এবং এটা এখান থেকে আমি বলছি যে বাংলাদেশের যদি কোনো চাপ বা সংকট তৈরি হয়, সেটা মনে হয় ভারতের পক্ষ থেকে হতে পারে, কারণ ভারত যেহেতু বরাবরই আওয়ামী লীগকে সমর্থন মানে দিয়ে হলে গিয়েছে। ভারতের পক্ষ থেকে হবে অন্য কথা, কিন্তু আমরা তো জানি ওই যে যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা আছেন, গাবার্জ, এইখানে এইখানে একটা জিনিস কি, আমাদেরকে একটু মুর্শিদাবাদ। মাথায় রাখতে হবে, পশ্চিমের ইস্কনের সঙ্গে বাংলাদেশের ইস্কনের মিলিয়ে ফেললে হবে না। আপনার পশ্চিমের ইস্কনের যে কাজটা করে, আমি নিজে ওইখানে আমি ইস্কনের মন্দির দেখেছি বা গিয়েছি, ওরা যেভাবে এইখানে কর্মসূচি পালন করে পশ্চিমে, আর বাংলাদেশে ইস্কন সম্পর্কে আমরা গত বিশেষ করে 15 বছরে যেটা দেখেছি, সেটা পুরোপুরি বিপরীত। ধরেন এইখানে ইস্কন একটু ধর্ম প্রচার করে, শান্তিবাদী, তারা ধর্মের শান্তির কথাগুলো বলে বেড়ায়। আর বাংলাদেশে আপনি দেখবেন উগ্রবাদী, এই যে এরকম থানায় আসো, একে ধরে ফেলো, ওকে মেরে ফেলো, এই করো হুম। সেই করো, ইস্কনপন্থীদের যে ফেসবুক পোস্টগুলি আপনি দেখবেন একটু উগ্রবাদী, সহিংস। তো সেই জায়গায় আমার মনে হয় না যে পশ্চিমের ইস্কন থেকেও বাংলাদেশের লোকজন, এই ইস্কনপন্থীরা খুব বেশি সুবিধা বা সমর্থন পাবে। এবং এইখানে কিন্তু একটা পরিচয়, চিন্ময় কৃষ্ণ আসলে কাদের লোক। বলা হচ্ছে ইস্কন থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে, সনাতন জাগরণ যে জোট আছে উনি তাদের মুখপাত্র, কিন্তু ওনাকে আটক করার পরে জায়গায় সারা জায়গায় বিক্ষোভ করছে ইস্কনের লোকজন। হুম। মূলত আমার যেটা ধারণা, বাংলাদেশে হচ্ছে ইসকন যেহেতু একটা আপনার ধর্মপ্রচারের সংঘ বা সংস্থা, সম্ভবত এদের এই এই, বাংলাদেশে যেটা হয়েছে, আওয়ামী লীগ যেমন সংখ্যালঘুদের ব্যবহার করে মাঠ দখলের চেষ্টা করছে, এই যে তারেক যেটা বললো যে চিন্ময় কৃষ্ণ দাসের সমাবেশে এত মানুষ আসে কোত্থেকে, আমার ধারণা এই সমাবেশে যত মানুষ আসে তার অর্ধেকের বেশি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের লোকজন আছে, এবং এদের বেশ আরো কিছু আরো মুসলমান। বেশি। সবাই যে হুম। হিন্দু তা কিন্তু না। আপনি যদি হুম। দেখেন একদম ধরে ধরে বিচার করতে, এটা সম্ভব না, তো জনসমাবেশে কারা থেকে আসলো। যদি এটা করা যেত, আমার ধারণা আপনি 40 থেকে 50% মানুষ পাবেন যারা আওয়ামী লীগের নেতাকর্মী, হিন্দু নেতাকর্মী, মুসলমান নেতাকর্মী, এবং এদের একটা অংশ মুসলিম। সবাই যে চিন্ময় কৃষ্ণ দাসের সমাবেশে যারা যায় সবাই যে হিন্দু তা না, এখানে মুসলিমদেরও একটা অংশগ্রহণ আছে। ধরেন আপনি চট্টগ্রামে মহাসমাবেশ ডেকেছে, চেরাগি পাহাড়ের মুড়ে, সেখানে ফেনী থেকে 100 মানুষ গেল। এখন আপনি চিনবেন কিভাবে এই কোত্থেকে আসছে, কি বিষয়, কি তার পরিচয়, সে হিন্দু বা না হিন্দু না মুসলমান না মুসলিম বৌদ্ধ, আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ অপরিচিত। তো এইভাবে হুম। এই আওয়ামী লীগ যেমন ইস্কনের ঘাড়ে ভর করে, এবং হিন্দুদের একটা অংশের উপর ভর করে তারা তাদের যে পরিকল্পনা বা নাশকতা, ষড়যন্ত্র আমরা যাই বলি, যেটা বাস্তবায়নের চেষ্টা করছে, একইভাবে আমার ধারণা বিজেপি বাংলাদেশে ইস্কনের উপর ভর করে তাদের যে হিন্দুত্ববাদী রাজনীতি বা আরএসএস এর যে রাজনীতি, সেটা এখানে ঢুকাতে চেয়েছে। এবং তারা খুব সম্ভবত কিছু লোকজন পিকও কালেক্টও করেছে ইস্কনের নামে, সামাজিক সংস্কৃতি বা সংগঠন, এই সোশ্যাল ওয়ার্কের কথা বলে। যেই কারণে কিন্তু আমাদের এখানে ইস্কনকে যতটা হিংসাত্মক দেখা যায়, সারা পৃথিবীতে কিন্তু ইস্কন অতটা হিংসাত্মক না, বা ওই রকম কর্মসূচি পালন করে না। এইটা একটা বিষয়।